স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দেশের প্রধান রাজনৈতিক দলের একটি সংসদে নেই, এখন নেই রাজপথেও। আদর্শ গণতন্ত্রের চেয়ে সরকারি দলের মতো মনোযোগ দেশের উন্নয়নে। কেবল ঘরের কোন দলে মাঝে মধ্যে বিব্রত হতে হচ্ছে তাদের, এসব নিয়ে আজকের আলোচনা বিবর্তনে আবর্তন। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রণ, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি মনিরুদ্দিন খান বাদল এবং বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের। জনাব হায়দার আকবর খান রণ, বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগের মিত্র ছিলেন আপনারা। এখন শেখ হাসিনার যে আওয়ামী লীগ সেটার মিত্র জাসদ, যারা আবার বঙ্গবন্ধুর আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। সিপিবি, জাসদ, আওয়ামী লীগ আদর্শের জায়গায় কে কতটা বৈপরীত্যের জায়গায় অবস্থান করছে, নাকি আপনি মনে করছেন যে এটি একটি স্বাভাবিক পরিবর্তন? অনেক বিরাট প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে ওই আওয়ামী লীগের ওই কমিউনিস্ট পার্টিতে আমি তখন ছিলাম না, কিন্তু আচ্ছা, আমি তখন আবার অন্য জায়গায় ছিলাম। জি, আমি এবং রাশেদ খান মেনন ইউপিপি, আমরা ইউপিপি ছিলাম, তারপরে লেনিনবাদী কমিউনিস্ট পার্টি ইত্যাদি ইত্যাদি, অনেক ভাষাই ন্যাপ ইত্যাদি ছিলাম আর কি। যাই হোক, তা আমরাও বঙ্গবন্ধুর সরকারের বিরোধিতা করেছিলাম, যদিও তার অনেক অনেক প্রোগ্রামকে আমরা সমর্থন করেছি। এবং আমার মনে পড়ে যে 1975 সালের 20শে জানুয়ারি বঙ্গবন্ধু আমাদেরকে ডেকেছিলেন এবং আমি আর মেনন গিয়েছিলাম। তা তখনও জানতাম না যে তার মাত্র কয়েক মাস পরে এত বড় রক্তাক্ত ট্র্যাজেডি হয়ে যাবে। যাই হোক, তা আমরা বিরোধিতা করেছিলাম নানান পয়েন্টে, তবে অস্ত্র হাতে তুলে নিইনি এবং আমরা যথেষ্ট সম্মানের সঙ্গে তাকে শ্রদ্ধা করতাম। তবে বিভিন্ন পলিসির ব্যাপারে আমাদের এই মত পার্থক্য ছিল। আমাদের যেমন সমাজতন্ত্রের কথা, ওই যেদিন উনি দেখেছিলেন তিনি বলেছিলেন আমাদেরকে যে সমাজতন্ত্র করতে চাস তো চলে আয় আমার সঙ্গে। আমি তখন বলেছিলাম যে যে তখন আমরা অবশ্য তাকে মুজিব ভাই বলে ডাকতাম। যাই হোক, আমি বললাম যে মুজিব ভাই, সমাজতন্ত্রের জন্য তো আমরা সংগ্রাম করছি সারা ছোটবেলার থেকেই। আপনি যদি সত্যি সত্যি সমাজতন্ত্র করেন তো আমার ডাকতে হবে না, আমি যেখানেই থাকি আপনি আমাদেরকে পাবেন। কিন্তু এখন যেটা চলছে এইটা যদি সমাজতন্ত্রের নমুনা হয় তা সেটা আমি চাই না এবং আমরা বিরোধিতা করবো। তো বলে তুই কি করবি? আমি নিজেই বিরোধিতা করবো। যাই হোক, ইত্যাদি ইত্যাদি কথা। যাই হোক, তো সেটা একটা পর্যায়ে ছিল। তা জাসদরা বিরোধিতাটা আরেক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তারা সশস্ত্র সংগ্রামও করেছিলেন, গণবাহিনী ইত্যাদি করেছিলেন। তার পরবর্তীকালে আবার জিয়ার আমলেও তারা এটার কন্টিনিউশন হয় এবং এক পর্যায়ে তো জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছিল একটা প্রহসনের বিচার করে। এটা গেল ইতিহাসের একটা পর্যায়। আর ইতিহাসের আজকের যে পর্যায়টাই, সেই পর্যায়ে আমরা মনে করছি যে এখানে যে দ্বিদলীয় ব্যবস্থা চলছে দুটি বড় দলের পালাক্রমে, এখন অবশ্য এখন একটা দলই আছে, আর একটা দল প্রায় নির্জীব হয়ে গেছে, এবং আরেকটা দল মানে বিএনপি যাকে বলা হচ্ছে, তাকে আমাদের বিবেচনায় পাকিস্তানের মুসলিম লীগের কাছাকাছি চলে এসছে। যাই হোক, আর অন্যদিকে লুটপাটতন্ত্রকেই প্রতিনিধিত্ব করছে আজকের শাসক দল আওয়ামী লীগ, এবং যারা গণতন্ত্র উন্নয়নের কথা বলছেন অবশ্য, গণতন্ত্র না উন্নয়ন কোনোটাই আমরা পাচ্ছি না। গণতন্ত্র যে নাই সে তার ইলেকশন দিয়ে বোঝা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল দেয়ার ইজ নো ইলেকশন। এবং সম্প্রতি যে এইটা হলো কি বলে, আমি 2014 সালের ইলেকশনের কথা বাদই দিলাম, তখন তো অধিকাংশ তো উইদাউট ভোটেই হয়ে গেল। এই সম্প্রতি যে এইটা হলো মেয়র ইলেকশন, এটা আমার নিজের অভিজ্ঞতা এবং অনেকের অভিজ্ঞতা, আগের থেকে সব সিল মেরে রেখে বসতেই গেছে। তো গণতন্ত্রের তো একটা মিনিমাম জায়গা থাকবে, তার মধ্যে একটা হচ্ছে ইলেকশন। এই হলো এই অবস্থা। উন্নয়নের কথা বলা হচ্ছে যে অনেক সময় আজকাল বলা হয় যে গণতন্ত্র আগে, উন্নয়নটা দরকার। সেক্ষেত্রে আমাদের পার্টি মনে করে যে উন্নয়নের জন্য গণতন্ত্র দরকার, এবং গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না। যদিও আমরা এখন মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে, জাতিসংঘ অবশ্য কিছু কিছু কন্ডিশন বাকি আছে, হলে হয়ে যাবে, প্রায় কাছাকাছি চলে এসেছি। কিন্তু এটা তো একটা গড় হিসাব। গড় যেহেতু প্রকৃত চিত্র ফুটে ওঠে না। প্রকৃত চিত্র দেখা যাচ্ছে যখন 8,000 মানুষ সমুদ্রে ভাসছে। এটা উন্নয়নের কি লক্ষণ? উন্নয়নের কি লক্ষণ দেখা যাচ্ছে যখন দেখি যে জাকাতের কাপড় নেওয়ার জন্য
লুঙ্গি আর শাড়ি নেওয়ার জন্য 27 জন মানুষ পদদলিত হচ্ছে। আমার মনে হয় যে রণা ভাই যেখানটায় বলছেন, আমি বাদল ভাইয়ের জন্য আর অরিজিনাল প্রশ্নটি না করে সেই জায়গা থেকে বাদল ভাইকে একটু মন্তব্য করতে বলবো যে লুটপাটের তন্ত্রকেই এখনকার যে সরকার আছেন তারা আদর্শ হিসেবে নিচ্ছেন বলে রণা ভাই মন্তব্য করছেন। আপনার মন্তব্য শুনবো বাদল ভাই। ওনার তো মন্তব্য করার স্বাধীনতা আছে, আমি তো এখনো আর কি এখনো পর্যন্ত তো আমি ঠিক সেভাবে মন্তব্য করতে চাই না, বাট আমি একটা ডেফিনেটলি বলতে যা আমার একটা সুবিধা আছে, আমি যা বলার তো সংসদে বলেছি, সো আই এম অন রেকর্ড, আমি সেটা থেকে সরে আসব না। ডেফিনেটলি উন্নয়নের ক্ষেত্রে একটা বাংলাদেশ একটা অবস্থানে এসছে উইচ ইউ ক্যান টাচ, মানে উন্নয়নটা টেনজিবল, যে হ্যাঁ এটা উন্নয়ন, পেট ভরে ভাত খাচ্ছে, এটা উন্নয়ন। কিন্তু প্রশ্ন হলো যে যে কথাটা উনি বলতে গিয়ে উজ্জ্ব রেখেছেন, আপনি যখন জাতিসংঘের বিবেচনায় উন্নয়নশীল দেশ হয়ে যাবেন স্বল্পোন্নতর জায়গায়, তখন আপনাকে শুধু এই উন্নয়ন দেখালে হবে না, মানব উন্নয়নের কল্যাণ দিকটাকেও আপনাকে ওরা বিবেচনায় নেয়, যেটা অমর্ত্য সেন বারবার বলেন। তো সেই সমস্ত ক্ষেত্রে হ্যাঁ, আপনি যদি বলেন যে দুর্নীতি, হ্যাঁ দুর্নীতির ক্ষেত্রে এখনো পর্যন্ত বাহাবা নেওয়ার মতো একটি জায়গায় আমরা পৌঁছিনি। আই ডু এগ্রি অন দ্যাট। আপনি যদি বলেন ট্রান্সপারেন্সি, না আমরা তাও হয়তো পৌঁছিনি। সুতরাং প্রশ্নটা হলো যে এগুলোকে যে একটা একটা করে যদি ধরে আনেন তাহলে আমরা পৌঁছিনি। কিন্তু আমি যেটা খুব প্রবলভাবে বিশ্বাস করি, আমরা কিন্তু যাত্রা শুরু করেছি, মানে এই সরকার যাত্রাটা শুরু করেছে। কারণ যে সমস্ত জিনিসগুলো আপনি চাচ্ছেন এগুলো কোনোটাই রেডিমেড টুথপেস্টের মতো দোকান থেকে পাওয়া, যে সমস্ত জিনিসগুলি আমরা চাচ্ছি সেই সমস্ত জিনিসগুলি কি পাওয়ার ক্ষেত্রে একটা পর্যায়ে একটা কন্টিনিউটি হচ্ছে। যেমন এটা মজার কথা বলি, বেসিক ব্যাংক নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, বেসিক ব্যাংক নিয়ে প্রশ্ন করে প্রধানমন্ত্রী হয়তো বিব্রত হতে পারেন, কিন্তু অর্থমন্ত্রী বিব্রত হয়েছেন। অর্থমন্ত্রী বিষয়টাকে খুব শক্তভাবে ধরার চেষ্টা করছেন, এবং আজকে আপনার পত্র পত্রিকায় আছে মানে কদ্দুর এগোলাম কদ্দুর পিছুলাম, সেটা নিয়ে কথাবার্তা আছে। এই যে জায়গাটা, তার মানে এটা ডাই ডাউন করছে না, কিন্তু ইস্যুটা আপনাদের কারণেও ডাই ডাউন করছে না, মানে আপনারাও ইস্যুটাকে ধরে রাখছেন এবং ইস্যুটা, এই দুর্নীতির ইস্যুটা সর্বত্র আলোচনা হচ্ছে। ঠিক একইভাবে যে প্রশ্নগুলো আছে, এই যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা হওয়াটাই হলো পজিটিভ। মানে আপনি বলছেন যে উন্নতির যে পর্যায়টা সেটা আলোচনাটা হয়, কিন্তু আমি যদি আজকের ঘটনা একটা বলি যে গ্যাটকো মামলা নিয়ে বেগম খালেদা জিয়ার রিট আবেদন উচ্চ আদালত থেকে আজ খারিজ হয়ে গেছে। প্রতিক্রিয়া বিএনপি বলছে আইন এখন সবার জন্য সমান নয়, শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা কেউ বন্দী কেউ পালিয়ে আছেন। আপনি কি এই বিষয়টি এই ব্যাপারে দেখেন, আপনার এখানেই বলেছি যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল থাকুক, সে কথা তো আমি অনেকবার বলেছি, এটা অনেকের হয়তো গাত্রদাহের কারণ হতে পারে, কিন্তু আমি একটা কথা যেটা বলছি যে কোনো একজন নেতা বা কোনো একজন কর্মী যদি একটা বাস পোড়ায় তো মামলা হবে না, আপনি কাউকে পোড়ালে মামলা হবে না। মানে আপনি কেন প্রত্যাশা করছেন যে আপনি বহু অ্যাক্টিভিটিস যেগুলোকে এই দেশের সিআরপিসিতে ক্রিমিনাল প্রসিডিওরে অন্যায় মনে করা হয় তো মামলা হবে? তো সে ধরনের ঘটনার সাথে যদি নিজেরা যুক্ত থাকেন, সে মামলা মোকাবেলা করতে হবে। তো ধরা যাক মাগুরায় যে শিশুটি আহত হলেন, মায়ের গর্ভে থেকে যে সেটা আহত হলো, তার জন্য যে মামলা হবে, সেই মামলার মধ্যে কি আমরা হুকুমের আসামি করতে দেখব আরো অনেককে যারা আসলে মাগুরায় থাকেন নাই, বা আরো অনেক শীর্ষ পর্যায়ে নেতা? ব্যাপারটা কি এরকম? মানে হুকুমের আসামিটি নিয়ে আসলে প্রশ্ন। হুকুমের আসামি তো বিশ্বব্যাপী অ্যাকসেপ্টেড নাম, আপনার নুরেমবার্গ ট্রায়াল থেকে হুকুমের আসামি। তার মানে আপনি বলছেন যে মানে প্রশ্নটা হলো হুকুমের আসামি ইজ ডেফিনেটলি। এই যে আমি একটা মজার কথা বলি, আমার পাশে আমার
অত্যন্ত ঘনিষ্ঠজন জেনারেল সাহেব আছেন, তো উনি তো কোনোদিন পিস্তল দিয়ে কাউকে মারবেন না, এটা যুদ্ধের সময়, এটা জেনারেলদের কাজ না। হি ইজ ইন ফ্রন্ট অফ এ ম্যাপ এন্ড হি ইজ কমান্ডিং দ্য হোল ওয়ার। তো উনি করছেনটা কি? উনি করছেন, উনি হুকুম দিচ্ছেন, ওনার হুকুমে কিন্তু গুলি চলছে, ওনার হুকুমে দখল হচ্ছে, বেদখল হচ্ছে। সো দায়িত্বটা এই মানে হিরোইক জেনারেলরা তাদের নিজেদের কাঁধে নেয়। আমরা একজন হিরোইক জেনারেল, একজন খেতাবপ্রাপ্ত জেনারেল এখন আমাদের সঙ্গে আছেন, জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। আপনার কাছে জানতে চাইবো যে যেই কথাটি আমি আবারও রণ ভাইয়ের প্রসঙ্গ থেকে আসি, অরিজিনাল প্রশ্নটি করার আগে যে কথাটি উনি বলছিলেন যে বিএনপি আপনাদের জোটের যেটি সবচেয়ে বড় দল সেটি প্রায় মুসলিম লীগের কাছাকাছি পৌঁছে গেছে বলে রণ ভাই মনে করছেন, এই বিষয়ে আপনি একটু মন্তব্য শুনবো। সবার আগে আপনাকে ধন্যবাদ জানাই যে দাওয়াত দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে আমার সম্মান জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ইন্ডিপেন্ডেন্ট টিভির দাওয়াত খেয়েছি মাত্র 6 দিন আগে, সুতরাং আপনাদেরকে সেই জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন জানিয়ে রাখা ভালো। আপনাকেও ধন্যবাদ। সকলকে নিয়ে আমরা আপনাদের মঙ্গল কামনা করি। যে প্রশ্নটি আপনি করেছেন এটা রণভাইয়ের কথা থেকে আসলে রণভাইয়ের কথা থেকে আপনি অটোমেটিক বেরিয়ে এসছে। আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করি এই মর্মে যে উনি মূল্যায়নটা দিয়েছেন কিন্তু লক্ষণ কোথাও নাই। এই জন্য যে মনে করুন আর কি আগামী ডিসেম্বর মাসে বা আগামী মার্চ মাসে বা আগামী জুন মাসে আপনি জাতীয় পর্যায়ে নির্বাচন দিলেন এবং মনে করুন যে সকলেই সম্মত হওয়ায় বড় বড় মাঝারি ছোট সব দল অংশগ্রহণ করলো এবং অনুমান করুন যে সেখানে বিএনপি 25টা সিট পেয়েছে, তখন হয়তো আপনি বলতে পারতেন বা বলতে পারবেন যে যে দলটি 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সে 25টি সিটে চলে এসছে। তখন আপনি বলার সুযোগ থাকবে, অবকাশ থাকবে যে এটা কি মুসলিম লীগের মতো হয়ে গেল। উদাহরণটা আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রে নিয়ে যান। আমি কিন্তু একটু অন্য কথা বলি, আমি কিন্তু সাইজ হিসাবে বলছি না, আপনি কর্মকাণ্ড থেকে আমি বরং উল্টো মনে করি যে আজকে যদি ফেয়ার ইলেকশন হয় ডেফিনেটলি বিএনপি উইল উইন। জি, তার কারণ হচ্ছে জনগণ একবার একে দেয়, একবার একে দেয়। আজকে আওয়ামী লীগের প্রতি এত বীতশ্রদ্ধ যে তারা একটা ভালো অন্য কোনো অল্টারনেটিভ না দেখে বাধ্য হয়ে বিএনপিকেই দেবে এবং বিএনপিতে তার সমূহ সম্ভাবনা আছে যদি ফেয়ার ইলেকশন হয়। আমি কিন্তু সে জায়গা থেকে বলিনি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেহেতু সাম্প্রদায়িক রাজনীতি তারা করছে, আপনার অবস্থানটা জেনারেল ইব্রাহিম, সাম্প্রদায়িক রাজনীতির প্রসঙ্গে নিশ্চয়ই আপনি একটু বলবেন। আমাদের কথায় কথায় বিরতির সময় আসছে, বিরতির পর আপনি এই জায়গা থেকেই শুরু করেন। আমরা এটা বিরতি নিচ্ছি, অতিথিদের সঙ্গে কথা হবে তার একটু পরে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জেনারেল ইব্রাহিম, আমরা জানতে চাইছিলাম যে এই প্রসঙ্গটিতে আসলে জনাব হায়দার আকবর খান রণ ছিলেন যে সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে বিএনপির এবং বিএনপি নেতৃত্বাধীন রাজনীতির যে সম্পর্ক সেটির ব্যাপারে। আর আমি একটি প্রশ্ন তার সঙ্গে জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে 15 আগস্ট যে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন সেটি নিয়ে কল্যাণ পার্টির কোনো কর্মসূচি থাকছে কিনা, দুটি যদি আপনি একসঙ্গে বলেন। প্রথমে শেষেরটা দিয়ে বলে ফেলি, যেহেতু এটা আগস্ট মাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশের নাগরিকগণ এবং তার মধ্যে একজন আমি, আমার দল, আমরা সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে যদিও 2 মাস পরের ঘটনা, 3-2.5 মাস পরের, মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের নেতৃবৃন্দ যারা পৃথিবীতে আজ আর নাই তাদের প্রতি আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। বরঞ্চ আমি বর্তমানে আওয়ামী লীগ সরকারের প্রতিও বলবো যে শুধু বঙ্গবন্ধুকে নয়, মুক্তিযুদ্ধ যারা চালিয়েছিলেন বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, তাদেরও প্রকৃত মূল্যায়ন জাতির সামনে যেন তুলে ধরা হয়। এটা বলার পর আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ কল্যাণ পার্টির ক্ষুদ্র একটি আলোচনা সভা ছাড়া আর কোনো বৃহৎ প্রোগ্রাম নাই। এবং আমরা মনে করি যে বাংলাদেশের সকলেই সৈয়দ আশরাফ সাহেব যে আহ্বানটা জানিয়েছেন, আপনি খেয়াল করেছেন মিডিয়াতে, আমরা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করতে চাই না। সৈয়দ আশরাফ অনেক বড় একটি রাজনৈতিক দলের অনেক বড় একজন ব্যক্তি, আমি ক্ষুদ্র রাজনৈতিক দলের ক্ষুদ্র ব্যক্তি। আমার আবেদন থাকবে জনাব সৈয়দ আলী আশরাফ সাহেবের কাছে, আওয়ামী লীগের কাছে, বাংলাদেশে যদি শান্তিপূর্ণ, পজিটিভ, ইতিবাচক রাজনৈতিক পরিবেশ চান তাহলে আপনিও কাউকে গালি দিবেন না। মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু কোনোদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গালি দেন নাই এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বঙ্গবন্ধুকে গালি দেন নাই।
তো যারাই যাকেই অনুসরণ করুন, আমি মনে করুন উভয়কেই করি এবং বন্ধুকে আমি মাথার উপরে রাখবো। আমরা চাই যে এই গালি দেওয়ার পরিবেশ, অবমূল্যায়নের পরিবেশ, খোঁচা দেওয়ার পরিবেশ, টিটকারি মারার পরিবেশ বা অভ্যাস, এটা যেন আমরা রহিত করি। এটা কোনো না কোনো জায়গা থেকে রহিত করতে হবে। এবং প্রথম আহ্বান যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে হয়েছে, আমরা সেই আহ্বানে যোগ দেই যে সমগ্র বাংলাদেশ জাতি বঙ্গবন্ধুকে নিয়ে যেন কোনো প্রকারের বিতর্কের সৃষ্টি না করে। বঙ্গবন্ধু যদিও দুটো পরিচয়, এক হচ্ছে 1971 সালের ডিসেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত, যার নেতৃত্বে বাঙালি জাতি প্রস্তুত হয়েছে স্বাধীনতার জন্য, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। আর কি হচ্ছে 10ই জানুয়ারির পরে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি। তো পরেরটাতে ভুল ত্রুটি থাকতেই পারে, একটা সংসার চালাতে গেলে ওনার ভুল হয়েছে, আমরা সেটাতে আপনি তাত্ত্বিক আলোচনা করতে পারেন, না করতে পারলেই ভালো। আমরা এই চ্যাপ্টারটা এখানে বন্ধ করি। আমরা সাম্প্রদায়িক রাজনীতিতে বিএনপি নেতৃত্বাধীন জোট বা বিএনপির সাথে যে সম্পর্কের কথা তুলে জনাব হায়দার আকবর খান রণও বলছিলেন যে মুসলিম লীগের কাছাকাছি পৌঁছে যাচ্ছে দলটি, সেই সম্পর্কে আপনার? মুসলিম লীগ সাম্প্রদায়িক রাজনীতির জন্য 1947 সালের মুসলিম লীগের ভূমিকার জন্য এবং 47 পরবর্তী ভূমিকার জন্য মানুষ বা সমালোচকগণ তাদেরকে বলে সাম্প্রদায়িক রাজনীতি করেছেন। মুসলিম লীগ সাম্প্রদায়িক রাজনীতি করেছিলেন বলেই আমি তর্কের খাতিরে মানছি, ওনার বক্তব্যের সমর্থনে না। পূর্ব পাকিস্তান হয়েছিল একটি প্রদেশ, পূর্ব পাকিস্তানে অন্যায় এবং অবিচার হয়েছিল বলেই আপনি প্রতিবাদ করার সুযোগ পেয়েছেন, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা কি সাম্প্রদায়িক রাজনীতির ফল? যদি তথাকথিত সাম্প্রদায়িক রাজনীতি না হতো আজকে আপনি স্বাধীন বাংলাদেশে থাকতেন না, আপনি মমতা ব্যানার্জির মতো একটি মুখ্যমন্ত্রীর অধীনে ভারতের প্রদেশ থাকতেন। কেমন থাকতেন জানি না, অযথা অনুমান করে তর্ক বিতর্ক সৃষ্টি করে কোনো লাভ নাই। আমি মনে করি পাকিস্তান সৃষ্টি যেই তত্ত্বেই হোক না কেন আমাদের স্বাধীনতার জন্য একটি সোপান ছিল, এবং তার পূর্বে 1905 সালে বঙ্গভঙ্গ তার আগের সোপান ছিল। কিন্তু যদি আমরা বলি মুসলিম লীগের কর্মকাণ্ড হিন্দু সম্প্রদায়কে নিয়ে, জৈন সম্প্রদায়কে নিয়ে, বৌদ্ধ সম্প্রদায়কে নিয়ে, খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে তাদের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। মুসলিম লীগের রাজনীতি বাংলা ভাষাকে নিয়ে, রাষ্ট্রভাষাকে নিয়ে, সেটা সমর্থনযোগ্য নয়। যেমন মুসলিম লীগের রাজনীতি সমর্থনযোগ্য নয় তাদের অনুসারী আইয়ুব খানের 10 বছরের রাজনীতি যে উন্নয়ন করতে গিয়েছে বাংলাদেশ বঞ্চিত হয়েছে, সমর্থনযোগ্য নয়। এখন বিএনপি কেন মুসলিম লীগকে কি আপনি 47 থেকে 52, 56, 55 পর্যন্ত আমলের সঙ্গে মিলাবেন? এখানে মিলানোর জায়গা আমি দেখি না, যদি না আপনারা শুধু বিএনপিকে জামাত ইসলামের সঙ্গে মিলানোর চেষ্টা করেন। মানে সম্প্রদায় ভিত্তিক, দল ভিত্তিক, মানে গোষ্ঠী ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতিটি যদি আমি বলি যে বেশি মানুষ যে ধর্ম অনুসরণ করছেন সেই ধর্মটিকে ব্যবহার করা রাজনীতি প্রসঙ্গে যদি আমরা বলি, এটা ব্যবহারটা কেউ বলবে ব্যবহার করা, কেউ বলবে ব্যবহার না করা, এটা আপেক্ষিক দৃষ্টিভঙ্গি। কারণ হচ্ছে আপনি ভারতের গণতন্ত্রকে এত প্রশংসা করেন, আমরাও প্রশংসা করি, নরেন্দ্র মোদীকে আমরা প্রশংসাই করব। নরেন্দ্র মোদীর দলটি কি তাহলে আপনার দৃষ্টিতে, আপনার বক্তব্যে সাম্প্রদায়িক দল? অবশ্যই সাম্প্রদায়িক দল। তো সেই সাম্প্রদায়িক দলকে ভারতের কোটি কোটি লোক পছন্দ করেছে। ভারতের পছন্দের দাম কোথায়? ভারত তো দুষ্ট, আপনার পছন্দের দাম কোথায়? আপনি একলা অপছন্দ প্রকাশ করতে পারেন, এটাই গণতন্ত্রের বিউটি। বাট কোটি কোটি লোক ওটাকেই পছন্দ করেছে, এবং আপনি বলবেন তারা তাদের ধর্মকে ব্যবহার করেছে, আমি বলবেন বাংলাদেশে বিএনপি ব্যবহার করছে। আমি একটু রণভাইয়ের কাছে আসি যে রণভাই, আমি বলতে চাই যে শেষ করে দেই, জি প্লিজ। আমি বলতে চাই যে এখানে ধর্মকে ব্যবহার করছে না। মেহেরবানি করে এই শব্দটিকে আমার থেকে একটু ধার করুন এবং এটাকে ডিফেন্ড করুন বা অফেন্ড করুন, হয় আক্রমণ করুন নয় প্রতিরক্ষা করুন। সেটা হলো আপনারা যদি পছন্দই না করেন, রণভাইরা যদি পছন্দই না করে, ওনাদের জোট যদি পছন্দই না করে, তো এই সংক্রান্ত যাবতীয় সাংবিধানিক সংশোধনী আনান না কেন? Why don't you say Islam is no more the state religion? Why don't you say you cannot have a party based on religion? আমাদের মধ্যে একজন আইন প্রণেতা, আপনি উপকারটা নেবেন, বেনিফিটটা নেবেন, কিন্তু আরেকজনকে ক্রিটিসাইজ করবেন, এটা ভালো না। আমার মনে হয় যে এটার আইন প্রণেতা বাদল ভাই আছেন এখানে, আমি একটু রণভাইয়ের কাছে জানতে চাইবো যে বিষয়টি। আপনাকে ধন্যবাদ জনাব সাহেব। কথাটা হচ্ছে যে আপনি অনেকগুলো প্রসঙ্গ উত্থাপন করেছেন, সময় থাকলে নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, সে 47 থেকে আরম্ভ করে এই পর্যন্ত। ওই আমাকে খুশাই দিল, দেখ আমি তো এমনি সেশন তো অ্যাকচুয়ালি 2015 অনেক বড় আলোচনার কথা বলি, ছোট্ট পরিসরে হয় না। আমি আপনার লাস্ট কথাটা ধরি, সেটা হচ্ছে যে ইসলাম রাষ্ট্রধর্ম যেটা এরশাদ করেছিলেন, জি 15th অ্যামেন্ডমেন্ট যেটা এই সরকার করলেন, শেখ হাসিনা করলেন, 15th অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আমাদের বহু আপত্তি আছে। একটা মেজর আপত্তি হচ্ছে যে ওই যে তত্ত্বাবধায়ক সরকার বিধানটা তুলে দিলেন, এটা মেজর আপত্তি। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে উনি 5th অ্যামেন্ডমেন্টের আগের জায়গায় চলে আসলেন, কিন্তু কিছু কিছু জিনিস রয়ে গেল। সেটা অবশ্য 5th না, এটা 8th অ্যামেন্ডমেন্ট। এটা এই সুযোগে এই সময় তিনি একই সঙ্গে এটাকেও রহিত করতে পারতেন এবং করা উচিত ছিল, যে ইসলাম রাষ্ট্রধর্ম। একদিকে আপনি বলছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, রাষ্ট্রীয় মূলনীতি,
সমাজতন্ত্রের কথা তো বাদই দিলাম, ওটা তো মানে মুখের কথা, ওটা তো আর কাজের কথা না আর কি। আসলে মানে যারা আছেন তারা কেউ বিশ্বাসও করেন না, সেটা আলাদা কথা। এবং সে অর্থে তারা আসলে জনগণের সঙ্গে প্রতারণাই করছে। এমনকি আমি বলবো ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রেও এই সরকার কিন্তু প্রতারণাই করছে। ইসলাম রাষ্ট্র ধর্ম রাখবেন একদিকে, আর একদিকে ধর্মনিরপেক্ষতা হয় না। ফলে আমাদের কথা যেটা বললেন, আমরা তো দাবি করছি, আমরা তো পার্লামেন্টে নাই, এই বাদল ভাই পার্লামেন্টে আছেন, ওনারা হয়তো উত্থাপন করতে পারেন, করলেও কোনো লাভ নাই, কারণ আপনার তো 6টা ভোট, আর মেননবেন নিলে হয়তো সরকারি দল না, যাই হোক সেটা কিছু করতে পারবেন না। তো জানি না ওরা উত্থাপন করছেন কিনা। আর আমরা তো বলেই যাচ্ছি, অবশ্যই বলে যাচ্ছি। তার মানে রণা ভাই, আমি যদি বাদল ভাইয়ের কাছে প্রশ্নটি নিয়ে যাই, আপনার প্রশ্নটি যেটি আসলে মূল উত্থাপন করেছেন জেনারেল ইব্রাহিম, যে সাম্প্রদায়িক রাজনীতি বলে আমরা যে গোষ্ঠীটিকে আসলে আরেকটা কথা নিয়ে আসছি। আসলে জেনারেল সাহেব আপনি কিন্তু অনেক ইতিহাস নিয়ে আসছেন, আর ইতিহাস এমন একটা জিনিস যে আপনি ইচ্ছে করলে এখন আর পেছনে যেতে পারেন না। কেমন আমাদের বিবেচনায়, অন্তত আমি না মনে করি যে পাকিস্তান মুভমেন্ট ওয়াজ এ রিয়াকশনারি মুভমেন্ট, নো ডাউট অ্যাবাউট ইট। আচ্ছা, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। ঘটে যাওয়ার পর এই যে কমিউনিস্ট ইন্টারন্যাশনালে একটা কনফারেন্সের সিদ্ধান্ত হয়েছিল যে যখন মানে সাম্রাজ্যবাদটা তখন আফ্রিকা, আমেরিকা বিভিন্ন জায়গায় দখল টখল করেছে, তখন তারা খুশি মতো বর্ডার লাইন তৈরি করেছে। এখন এইগুলোকে কি আবার ভাষাভিত্তিক বা একটা চেঞ্জ করা সম্ভব? ডিফিকাল্ট। হ্যাঁ, তো থার্ড কমিউনিস্ট ইন্টারন্যাশনালে বলা হয়েছিল যে এই প্যান্ডোরাস বক্স ওপেন করে লাভ নাই, এটা করে আসলে কোনো কাজের কাজ কিছু হবে না। এখন 47 সালে যেটা হয়ে গেছে, এখন আমরা কি সেই জায়গায় ফেরত যাবো? নো, সেই জায়গায় ফেরত যাওয়ার কোনো প্রশ্ন উঠছে না। এবং এই দীর্ঘ 60-70 বৎসরে একটা ভিন্নভাবে পশ্চিমবঙ্গের বাঙালি তারা একটা ভিন্ন অর্থনীতি, ভিন্ন অবস্থানে রয়েছে, পরিবেশ আমরা একটা আলাদা এসে গেছি। ফলে দুই বাংলা জোড়া লাগানো বা সেই P47 যাওয়ার কথা আমরা মোটেই বলছি না। আপনি এই কথা ঠিকই বলেছেন যে 47 হয়েছিল বলেই 71 হয়েছে, এটা একটা কথা বটে, কিন্তু তার মানে এই নয় যে সেদিন যে দ্বিজাতি তত্ত্বটি এনেছিলেন জিন্নাহ সাহেব বা মুসলিম লীগ, সেটা একটা কোনো মানে রণা ভাই, আপনার বক্তব্য একদম স্পষ্ট পরিষ্কার যে আপনি দ্বিজাতি তত্ত্বটাকে আপনি মনে করছেন না, মনে করছেন যে একটি প্রতিক্রিয়াশীল তত্ত্ব এবং প্রতিক্রিয়াশীল একটি ধারণা। বাদল ভাই, আমি আপনার কাছে যেটি জানতে চাইছি সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক রাজনীতির জন্য যে আমরা যে গোষ্ঠীর দিকে আঙ্গুল তুলছি, কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি বলে যদি সত্যি কিছু থেকে থাকে, জেনারেল ইব্রাহিম বলছেন তার সবচেয়ে সুবিধাটা নিচ্ছে বর্তমান সরকার, বর্তমান জোট। আপনি কি বলবেন, সুবিধা নেয়ার ক্ষেত্রে তারা কোনো কার্পণ্য করছে না? আমি একটা কথা বলি, সেটা হলো জেনারেল সাহেব যখন কথাগুলো বলছিলেন, দর্শকরা বিবেচনা করা দরকার, ওইখানেই গন্ডগোল। উই আর স্ট্যান্ডিং পোলস অ্যাপার্ট। উনি 47 হয়েছে, 71 এসেছে, যেভাবে বললেন, ওনার চোখে বাঙালির লড়াইয়ের যে বিরাট ইতিহাস, দ্যাট ইজ অ্যাবসেন্ট। বাঙালিত্বের প্রশ্নটি অ্যাবসেন্ট, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের প্রশ্নটি অ্যাবসেন্ট। ওনার কাছে এগুলো কোনো বিবেচ্য বিষয় নয়। ওনার কাছে যদি এগুলো বিবেচ্য বিষয় হতো, তাহলে উনি বিবেচনা করতে পারতেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই লড়াই সংগ্রামটি বাঙালি করছে। এই ইভেন 47-এর আগেও করেছে, 47-এর পরেও করেছে, ধাপে 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 এখনো করছে। সুতরাং উনি যে মন্তব্যটা করলেন, সেই মন্তব্যটা যেই বিশ্বাসের উপর এই দেশটি প্রতিষ্ঠিত, এই দেশটি একদম খুব পরিষ্কারভাবে একটি রাজনৈতিক আদর্শিক অবস্থানের উপর তৈরি হয়েছে। এই দেশটি বাঙালির আবাসভূমি হিসেবে তৈরি হয়েছে। এই দেশটি গণতান্ত্রিক একটি দেশের জন্য তৈরি হয়েছে। ভাই, আমি একটা ছোট্ট বিরতি নেই, বিরতির আগে আমি প্রশ্নটি করি, আপনি যদি বলেনই এই দেশটি একটি রাজনৈতিক আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাজনৈতিক আদর্শটিকে ধরে রাখতে আপনাদের এত সংগ্রাম করতে হচ্ছে কেন? কেন এই রাজনৈতিক আদর্শটিকে প্রতিষ্ঠা করার জন্য এত রকম কামান, দুর্গ আপনাদের হাজির করতে হচ্ছে? সেটি যদি একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।
আজকের বাংলাদেশে ফিরলাম। জনাব মনিরুদ্দিন খান বাদল, আমি আপনাকে জানতে চাইছিলাম যে যদি সেই আদর্শের ভিত্তিতেই, যেটিকে আপনি বাঙালি আদর্শের কথা বলছেন, যদি দেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে সেই আদর্শটি ধরে রাখতে আপনাদের এত সংগ্রাম করতে হচ্ছে কেন? আমি এই জায়গায় একটা কথা বলি, সেটা হলো প্রত্যেকটা আদর্শকে ধরে রাখতেই সংগ্রাম করতে হবে। There is a famous American saying, every generation has to pay a price to uphold independence, liberty and sovereignty. এটা তো নতুন কিছু না, এই সংগ্রামটা কন্টিনিউয়াসলি করতে হবে। যদি বলেন যে এটা এরকম হচ্ছে কেন, তাহলে আমি যেটা বলবো সেটা হলো, আমরা মুক্তিযোদ্ধারা, আমার প্রথম যে জায়গাটা ত্রুটিপূর্ণ মনে হয় যে মুক্তিযুদ্ধের পরেই উই ওয়ার কমপ্লাসেন্ট। আমাদের মনে হয়েছে আমি কি হনুরে, যুদ্ধ জয়ী হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এটা যে একটা কন্টিনিউয়াস কালচারাল ফাইট, সেটা আমরা সেভাবে করিনি। আর ৭৫-এর পরে তো সেটা বন্ধই হয়ে গেছে। আপনি মনে করছেন ফাটে। আমি আপনাকে একটু থামাই, আমাদের এখানে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে, আমি তার কাছেও যদি মিনিট খানেক জানতে চাই যে আপনারা কি কমপ্লেসেন্সির কারণে দেশে আজকে এই বিভাজনটির রেখাটি তৈরি হলো, যেটি হচ্ছে যে আদর্শগতভাবে আমরা আসলে কোথায় আছি, সেটি নিয়ে যে একটি প্রশ্ন দেখা দিয়েছে। মিনিট খানিক হলে তার উত্তরটা দিতে পারবেন? আচ্ছা, আপনি যতটা পারেন উত্তরটা তো দিতে হবে ভাইদের সঙ্গে সামঞ্জস্য রেখে। জি, তো খুব মৌলিক একটি প্রশ্ন সম্মানিত ভাই মহিউদ্দিন খান বাদল তুলেছেন। ওনার বাড়ি আর আমার বাড়ি ৩ কিলোমিটার দূরত্বে, চট্টগ্রাম জেলায় কর্ণফুলী নদীর এই পার আর ওই পার। আমি হাটহাজারীর, উনি বলখালীর। ওনার প্রশংসা করি একটা আমি এক জায়গায়, এবং চা খেতে খেতে এই টেলিভিশন টক শো শুরু হওয়ার আগেও বলেছি, আপনি যেটা বিশ্বাস করেন আপনি সেটা স্পষ্ট করে বলেন। এবং ওনার সাহস আছে বলেই উনি পার্লামেন্টে বেসিক ব্যাংকের দুর্নীতির কথা বলেছেন। আমি আপনার সামনে বলে যেতে চাই ছোট ছোট ২-৪টি কথা, কিন্তু আমরা সুন্দরভাবেই প্রকাশ করতে চাই। যদি অসুন্দর হয়ে যায় মাফ করবেন। 4টা প্রশ্ন আছে শব্দ বাংলায়: মুসলমান, বাঙালি, বাংলাদেশি, মুক্তিযোদ্ধা। আমি ইব্রাহিম 4টাকে ধারণ করে চলতে চাই। আরেকজন যদি 4টাকে ধারণ করে চলতে না চায়, আমার তো কিছু করার নেই, আমি তো যুদ্ধে যাব না। তবে ভাইয়া জনাব খালেদ মহিউদ্দিন এবং কোটি দর্শক, আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি, কবরে গেলে আমাকে জিজ্ঞেস করবে তোমার ইমানের ব্যাপারে, তোমার নবীর ব্যাপারে, তোমার দ্বীনের ব্যাপারে। সেখানে জিজ্ঞেস করবে না তুমি কি উড়িষ্যা, না তুমি বাঙালি, না তুমি আমেরিকান। সেখানে বাংলা ভাষায় কথা বলার জায়গা থাকবে না আরবি ভাষা থাকবে আমি জানি না, বোধগম্য ভাষায় প্রশ্নটা হবে। এই ইমান নিয়ে আমি চলি। যেই ভাই আমার এই ইমান নিয়ে চলবে না, ওনার সঙ্গে আমি যুদ্ধে যাব না, ওনাকে সম্মান করব, ওনার বিশ্বাস নিয়ে যেন উনি চলে। কিন্তু বাংলাদেশ বাঙালি জাতির তত্ত্বের উপর হয়েছে না হয় নাই, এই বিতর্ক গুরুত্বপূর্ণ না। আমার মতে গুরুত্বপূর্ণ হইল আপনি 23 বছর যখন বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে হোক এবং ওনার সহকর্মীদের নেতৃত্বে সংগ্রাম করেছে, আমি তো পুরো সংগ্রামের সাক্ষী না, আমরা মূল্যায়ন করব। আমি মূল্যায়ন করবো এই পর্বে যে আমার মুক্তিযুদ্ধ 9 মাস একদিনে হয় নাই, এটা হয়েছে 22 বছরের সংগ্রামে। মনিরুদ্দিন খান বাদল ভাই বললেন যে আমি স্কিপ করেছি, করি নাই। আমার 11টা বই আছে, আপনি 11টা বই পড়েন নাই এখনো। জেনারেল ইব্রাহিম কি লিখেছে, কি বলেছে জাতির সামনে বলে গেল। সম্মানিত দর্শক ভাইরা পয়সা দিয়ে কিনে পড়বেন যদি পড়তে ইচ্ছা করে, কিন্তু একদম ফালতু বই না। মনিরুদ্দিন খান বাদল বিশ্বাস করেন যে কথাটা, এটাও কিন্তু যুক্তিসঙ্গত কথা। যখন দুটি বিশ্বাস বা দুটি ফেইথ সাংঘর্ষিক হয় এবং একই সমাজে পাশাপাশি এক বিছনায় দুইজন শুইতে পারে না, একজনকেই শুইতে হবে। এখন এখানে আমাদের মধ্যে দ্বন্দ্বটা কোথায়? আমি মিডলম্যান হিসেবে চলতে অভ্যস্ত এবং আগ্রহী, মধ্যম পন্থা, শান্তির পন্থা, সকলকে নিয়ে সমাজকে বিল্ড করা এবং দেশকে পরিচালনার। আবার আরেকজন বলবেন না তুমি এই কথা বলতেও পারবে না, এই নিঃশ্বাস নিতেও পারবে না, তুমি এই বাড়ির থেকে চলে যাও। এখন আমার বাস্তব জীবনে আমরা 5 ভাই, 5 ভাইয়ের 5 রকম বিশ্বাস। আপনার 3 ভাই হলে 3 রকম হতে পারে। আপনি কি সংসার ভেঙে ফেলবেন? আমি ইব্রাহিম সংসার ভাঙার পক্ষের লোক না। তবে মনে রাখতে হবে যে আমাদের চেতনাটা, আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে জেনারেল ইব্রাহিম আপনি যে 1971 সালে যুদ্ধ করতে গিয়েছিলেন, আপনার নিশ্চয়ই একটা কমিটমেন্ট এবং ফেইথ আছে। হ্যাঁ আছে। পাকিস্তানিদের অবিচার, অন্যায়, জুলুম, হত্যার বিরুদ্ধে প্রতিকার চাইতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে তো আমরা মুক্তিযুদ্ধটা করলাম। এবং তার পূর্বে 22 বছর আমি জড়িত না, আমাদের নেতা জড়িত, ওনারা পরিবেশ সৃষ্টি করেছেন, এটা স্বীকৃত। কথাটা দাঁড়াইলো
এর মানে কি এই যে আমি আমার বিশ্বাস তুলে ফেলবো? এখন আমি মনে করি ভাইয়া, টেলিভিশনে, পেপারে, রাজনৈতিক মঞ্চে বাঙালি মুসলমান না মুসলমান বাঙালি এই ঝগড়া করাটা সমীচীন না, প্রয়োজন নাই তো। আপনার কর্মই প্রমাণ দিবে আপনি কি বাঙালিকে ভালোবাসছেন না মুসলমানকে ভালোবাসছেন। ভালো মুসলমান হইলে আপনি ভালো বাঙালি অবশ্যই হবেন। আমি শেষ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওপেনলি প্রশ্ন করে আপনি পার্লামেন্ট উত্তর দেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দর্শনটা কি? আপনি কি 4টা তত্ত্ব নিয়ে বাঁচতে চান? আপনি মুসলমান, আপনি বাঙালি, আপনি বাংলাদেশি এবং আপনি মুক্তিযোদ্ধা, আপনি বঙ্গবন্ধুর কন্যা, নাকি একটা বাদ দিয়ে বাঁচতে চান? যদি আপনার দ্বারা সম্ভব হয় যে এটা বাদ দিয়ে বাঁচবো, এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে যেন সাক্ষী দেয় যে আমি শেখ হাসিনা পিতা মরহুম শেখ মুজিবুর রহমান কবরে গেলে আমাকে এই জিজ্ঞেস করা হবে বা হবে না, আমি ভাই ভয় পাই। আপনি মহিউদ্দিন ভাই ভয় পান কিনা আমি জানি না। বাদল ভাই, আমি আল্লাহকে ভয় পাই, কবরে গেলে আমাকে জিজ্ঞেস করবে, এবং এমনকি মুক্তিযোদ্ধা বা অমুক্তিযোদ্ধা যেই হোক না কেন, আমি বলি যেই হোক না কেন, আপনার অন্যায় কর্মের ফল। জেনারেল ইব্রাহিম, আপনি আপনার বক্তব্য একদমই স্পষ্ট করেছেন। বাদল ভাই, রণভাইয়ের একটি প্রশ্ন ছিল, আমরা কি বিরতি নিয়ে আসবো না? আপনি খুব সংক্ষেপে করলে আপনি করে দিতে পারেন। সংক্ষেপ না, এটা সংক্ষেপ। আপনি তো জাতির আত্মা ধরে টান দিয়েছেন, আবার সংক্ষেপ করতে। তাহলে আমরা বিরতি নিয়ে আসি, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। আজকের বাংলাদেশে ফিরলাম। জনাব মনিরুদ্দিন খান বাদল, আপনি বলছিলেন যে জাতির খুব একটি নারী জায়গা ধরে আলোচনা হচ্ছে। দেখেন, আমি জানি যে আমার এই কথাটা অনেকে মানে বিভ্রান্ত হতে পারেন, বাট আমি আমার অন্তরের বিশ্বাস থেকে বলছি। প্রথম, মুসলমান বলে পৃথিবীতে কোনো জাতি নাই, পরিষ্কার হতে হবে। মুসলমান বলে কোনো জাতি নাই, আমার জাতিটা হলো আমি বাঙালি। এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আমার নাগরিকত্ব আমি বাংলাদেশি, আমার মুক্তিযোদ্ধা, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য আইডেন্টিটি। অমর্ত্য সেনের একটা পিকুলিয়ার কথা আছে, একজন মানুষের মাল্টি ডাইমেনশনাল আইডেন্টিটি থাকতে পারে। কারো আপনি প্রেমিক, কারো আপনি পিতা, কারো আপনি স্বামী, কারো আপনি বন্ধু। সুতরাং ওইটা কোনো প্রশ্ন না। আমি প্রশ্নে যে জায়গায় ক্যাটেগরিক্যালি যেতে চাই, মুসলমান বলে কোনো জাতি নেই। বলে ব্যাপারটা কেন বলছি, এইখান থেকে লক্ষ্য করেন। আপনি এখানে বাংলাদেশে আপনি যখন বলতেছেন আপনি কে, আপনি বাঙালি। 2000 মাইল ক্রস করেন, আপনি কে, বলে আমি পাকিস্তানি। আরো ক্রস করেন, বলে আপনি কে, বলে আমি আফগান। আরো ক্রস করেন, হু আর ইউ, আই এম ইরানি। হু আর ইউ, আই এম ইরাকি। হু আর ইউ, আই এম টার্কিশ। Who are you? I am Albanian. Who are you? I am a Jordanian. Who are you? I am a Palestinian. Who are you? I am Egyptian. Who are you? I am a Libyan, Tunisian, Algerian, Moroccan. এদিকে যান, বলবে আমি ইন্দোনেশিয়ান। তো এখানে কোথায় পেলেন? সে তো কোনো জায়গায় বলতেছে না তার আইডেন্টিটিতে মুসলমান। এক, কেন? তার কারণ হলো জাতি খালি আপনার ধর্মের উপরে সৃষ্টি হয় না। এই জাতির সৃষ্টির জন্য অ্যানথ্রোপোলজি দরকার, হাড্ডিটা দরকার। এই যে আমাকে দেখে বাঙালি মনে হচ্ছে, এটা আপনার হুকুমে, মিলিটারি হুকুমে হয় নাই। এটা হাজার হাজার বছরে আমার চেহারাটা এরকম দাঁড়াইছে। আমি নিগ্রোর মতো কালো নই, আমার নাকটা নর্ডিকের মতো খাড়া নয়, আমার চুলগুলো চৈনিকের মতো সোজা নয়, আমার চোখগুলো ইয়ের মতো ডেবডেবা নয়। এই যে অল দিস ফিচার্স টুগেদার, আমাকে যখন আপনি লন্ডনের পথে রাস্তায় দেখেন, আপনি বলেন যে এই বেটা বোধহয় বাঙালি। এই যে বোধহয় বাঙালি, তাহলে বাঙালির একটি অবয়ব আছে। সেই অবয়বের সাথে যুক্ত হয় ভাষা। কারণ আমার, আপনি আপনার ভাষা আমি যদি না দিই, না বুঝি, তো আপনি গালি দেবেন, আমি ওইটাকে মনে বলবো প্রেম সঙ্গীত। সুতরাং ভাষার মিল না হলে মনের আদান প্রদান হয় না। ওইটাকে কেন্দ্র করে গড়ে উঠে কালচার। এবং এগুলো সবকিছু এক ডেকচিতে রান্না করলে যে খিচুড়িটা হয়, ওইটার নাম হলো জাতি। ওনারা মনে করছেন যে তো তাইলে ইজিপশিয়ান যে আছে সে আর আমি এক জাতি তো না। এবং এখানে একটা খুব কঠিন প্রশ্ন ইতিহাসের বলি, আমরা খুব সহজে বলি ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, বাট মিস্টার ইব্রাহিম খালেদ, ভারত সাহায্য করেছে তো বলাই যায়, কিন্তু আমাকে উড়িষ্যা জায়গা দেয়নি, বিহার জায়গা দেয়নি, মধ্যপ্রদেশ জায়গা দেয়নি। 1.5 কোটি লোককে জায়গা দিয়েছে পশ্চিম বাংলা, ত্রিপুরা। এবং এটা জায়গা দিয়েছে এই কারণে ওই বেটাও হারে
হাড্ডিতে সবকিছু তার একটা বাঙালি বলে। ওই এক্সাম্পল দিচ্ছি, তামিলদেরকে পশ্চিম বাংলা জায়গা দেয় না, তামিলদেরকে তামিলনাড়ু জায়গা দেয়, তারা এক জাতির বলে। সুতরাং প্রশ্নটা হলো জায়গাটাও এই কারণে পেয়েছিলাম। আমি শেষ করতে চাই যেটা বলে, ডোন্ট কনফিউজ। জেনারেল সাহেব এই জায়গায় আমার চেয়ে খুব ভালো জানেন। ওই যে আপনি ইরাক বলে একটা ইরাকি জাতি বললেন, ওই ইরাকি জাতির উপর যদি আক্রমণ করতে হয়, তার চতুর্দিকে মুসলমান রাষ্ট্র, আমেরিকান প্লেনগুলো মুসলমান রাষ্ট্র হইতে ফ্লাই করে মুসলমান রাষ্ট্রের উপর দিয়া উড়িয়া গিয়া মুসলমানদেরকে বোম্বিং করেছে। এটা যেন ভুলে না যান। সমস্ত পৃথিবী এখন রক্তাক্ত যারা হচ্ছে, বাঙালিরা করছে না, মুসলমানকে মারছে। এইটা ইয়েমেনে হোক, এটা অন্য জায়গায় হোক। পরিষ্কার বাদল ভাই। সুতরাং ওইভাবে জাতির এই যে বিতর্ক হয় কেন, আপনি জাতির কনসেপ্টে বিতর্ক হচ্ছেন। ইসলাম ইজ মাই রিলিজিয়ান, বাট আমি ওটা জাতি না। রণা ভাই, আপনি বলতে চাইছিলেন, জেনারেল ইব্রাহিমকে আপনি একটা প্রশ্ন করতে চাইছিলেন, বাদল ভাই মাঝখানে জাতির একটি। ওরা আমি প্রশ্ন যেটা করতে চাচ্ছিলাম, বাদল ভাই সেটা অনেকটা বলেই দিয়েছেন। সেটা হচ্ছে আমিও তার সঙ্গে সম্পূর্ণ একমত, এবং এর ভিত্তিতে আমরা যুদ্ধ করেছি 71 সালে। সেটা হচ্ছে বাঙালি একটা জাতি, ভাষাভিত্তিক, এই যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ যে জিন্না সাহেব এনেছিলেন, সেটাকে খণ্ডন করেই কিন্তু আমরা ভাষাভিত্তিক জাতীয়তাবাদের সূচনা করেছি। ধরেন 52 সাল থেকে বলতে পারে, তার আগের থেকে তার চরম পরিণতি হলো 1971 সাল। আমি রণ ভাই কিছু মনে না করি, হঠাৎ মনে আসলো তো একটু আপনাকে অ্যাড করি। ওই কোথাও পেলে সাদ্দামকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, ওই মোমেন্টের ভিডিও আছে। ওর যখন গলার মধ্যে হুড পরাচ্ছে, ও বেটার 4 লাইনের একটা চিৎকার আছে যে তুমি লড়াই করো মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তুমি ইয়ে নাও, শিয়া নাও, তুমি সুন্নি নাও, তুমি কুর্দি নাও, আনা ইরাকি ইরাকি ইরাকি। তখন তার ওইটাই হলো জাতি। এই আমি একমত, এবং আমার ধারণা আপনিও একমত হবে যে আমাদের জাতি হচ্ছে আমরা বাঙালি। কিন্তু এই বাংলাদেশের মধ্যে বাঙালি ছাড়াও কিন্তু অন্য জাতি আছে, চাকমা আছে, অন্যরা আছে, যে কারণে বাংলাদেশিটা হচ্ছে নাগরিকত্ব। চাকমারও নাগরিকত্ব বাংলাদেশি, আমাদের শেখ হাসিনারও, আমারও, আপনারও। আচ্ছা গেল। আমার রিলিজিয়ান, ওনার রিলিজিয়ান নাম, কিন্তু অনেকের রিলিজিয়ান নাও হতে পারে, ও নাই। আলোচনাটা শুরু হয়েছিল এখন থেকে 35 মিনিট আগে। আপনি বলছিলেন বিএনপি মুসলিম লীগের মতো হয়ে গেছে, ওইটার থেকে টানতে টানতে এই পর্যন্ত আমি তো বলতে চাচ্ছি না, if I have taken part in a war, do you want me to deny my war? Of course not. তাহলে আমি তো এই সংঘাত তুলি নাই। আমি বরঞ্চ বলতে চাচ্ছি, আমি চারটা অনুভূতি নিয়ে চলতে চাই। মুসলিম লীগের রাজনীতি, মঈনুদ্দিন খান বাদল ভাই যেমন বললেন যে মার্শাল্লাহর হুকুমে চেহারা বদলায় না, মার্শাল্লাহর হুকুমে আপনি আমার অনুভূতিও নষ্ট করতে পারবেন না। আমি চারটা অনুভূতি নিয়ে চলতে চাই। আমি বাঙালি, আমি মুসলমান, আমি মুক্তিযোদ্ধা, আমি বাংলাদেশি। আপনি যদি তালাক দিতে চান একটাকে, চেষ্টা করে দেখতে পারেন। আমি চারটা নিয়েই জাতিটাকে নিয়ে অনুভূতি, আমাকে না। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আসলে কোনো বড় না, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে না। বিতর্কের ক্ষেত্রে রণভাইও বলছেন, বাদল ভাইও বলছেন যে একটা আমার ধর্মগত পরিচিতি, একটা আমার নৃতাত্ত্বিক পরিচিতি, একটা আমার জাতিগত পরিচিতি, এবং সবগুলিকেই ধারণ করতে তারাও চাচ্ছেন আসলে কোনোটাকে। রণভাই আপনি যদি শেষ করেন আমাদের একদম। এই তো এই কথা আর কি, যে আমাদের বাংলাদেশের নাগরিকত্ব, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা আমাদের সারা জীবনের দুর্লভ সম্পদ। আগামী নির্বাচনে যদি বিএনপি মেজরিটি পায়, তাহলে আপনি বলবেন বাংলাদেশের নাগরিকগণ ভোট দিয়ে এই অনুভূতি থেকেই সম্মান দিচ্ছে। আপনার বক্তব্য ঠিক, এটার বদলে এটাকে দিচ্ছে, কিন্তু এটাকে তো এরকম বলা যায় এটাকে পছন্দ করে। বিএনপি তো আগেও ভোট দিয়েছে। আমি বাদল ভাইয়ের একটা বক্তব্যকে জোরালোভাবে একটা ইস্যুতে এক এক সময় এক এক উনি যেটা বলেন, উনি যেটা একটা কথা বলেন যে আসলে কথাটা তো কিন্তু অনেকটা বাস্তব। এক বিছনায় যদি দুই ভাই একসঙ্গে থাকতে না পারে, একজনকে তো জায়গা দিতেই হবে। ওনার বক্তব্যটা ঠিক ওখানে। আমি বলতে চাচ্ছি যে এটা থিওরি ঠিক, ওনার বিশ্বাস। আমি মনে করি যে না, সহাবস্থান করতে হয় একটা জাতিকে। সহাবস্থানের কথা বলছেন বাদল ভাই, আপনি কি 10 সেকেন্ড বলবেন? আমাদের ঠিক 10 সেকেন্ড সময় আছে। 10 সেকেন্ড হইতে পারে। এই যে বিতর্কের চমৎকার আছে। 12 অক্টোবর 1972 গণপরিষদের ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আমার মনে হয় যে এই কথাই আমাদেরকে আজকে শেষ করতে হচ্ছে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। জেনারেল ইব্রাহিম, মঈনুদ্দিন খান বাদল, হাজার আকবর খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।